আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর মতো অনেক অনেক ভালো আছেন। ঘুরে বেড়াই গল্প বলি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আলামিন, ওরফ আপনাদের সবার প্রিয় আলু ভাই। এবং আমার সাথে আজকে আমার বিশেষ অতিথি যিনি আছেন, তিনি হচ্ছেন আমার খুব পছন্দের একজন মানুষ এবং আমার খুব ক্লোজ ফ্রেন্ড, মিস্টার রাকিব খান। হ্যালো। ওকে, তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের যে পর্বটা বা আমাদের এই এপিসোডের নামটা হচ্ছে ঘুরে বেড়াই গল্প বলি। অর্থাৎ এখানে আমাদের এখানে আমন্ত্রিত যারা অতিথি তারা আসবেন, তাদের গল্পের যে এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করবেন এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। যে একজন ট্রাভেলার হিসাবে বা একজন ভ্রমণ পিপাসু মানুষ হিসেবে তার ভালো লাগা, সে কোথায় কোথায় গিয়েছে, তার কি কি ভালো লাগছে, সব কিছু আমরা এখানে জানবো, জানবো, অনেক কিছু শিখবো। তো আজকে যেহেতু আমাদের এই পর্বের প্রথম একটা অংশ এবং আমি মনে করি আমি খুবই লাকি যে আজকে প্রথম পর্ব 1 এবং আমার প্রথম গেস্টই হচ্ছেন আমার পছন্দের মানুষ মিস্টার রাকিব খান। তো বন্ধুরা, আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি রাকিব খানের কাছে। রাকিব খান, তুমি যদি তোমার পরিচয় আমাদের দর্শকদেরকে একটু দিতে আর কি। আমি রাকিব খান, আমি একজন ব্যবসায়ী, পাশাপাশি আমি ঘুরতে বেড়াতে খুব পছন্দ করি, মাঝে মধ্যেই ঘুরে বেড়াই। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ঘোরার পার্টনার হচ্ছে আমার ফ্রেন্ড আলামিন। বেশিরভাগ ঘোরাঘুরি ওর সাথেই হয়েছে বাংলাদেশের কয়েকটা জায়গায়। এই তো। আচ্ছা, তো যাই হোক, ধন্যবাদ রাকিব আমাদেরকে তার পরিচয় দিল। তো আমরা এখন সরাসরি আমাদের মূল প্রোগ্রামে চলে যাচ্ছি। তো যেটা হচ্ছে যে রাকিব, যে আমি একটু জানতে চাই তোমার কাছে, তুমি তো অনেক জায়গায় দেশ বিদেশে অনেক জায়গায় ঘোরাঘুরি করছো, তো এই পর্যন্ত তুমি যত জায়গায় গিয়েছো এই পর্যন্তই, তো দর্শকদের যদি একটু বলতা যে তোমার সবচেয়ে বেশি ভালো লাগা জায়গাটা যদি তুমি বলতা। আসলে আমি বাংলাদেশ সহ বাইরে 3টি দেশে আমি ঘুরতে পেরেছি, আল্লাহ অতটুকু আমার সুযোগ দিয়েছে। তার মধ্যে সর্বপ্রথম আমি বলতে চাই সব থেকে ভালো লাগার জায়গাটা হচ্ছে সৌদি আরবের মদিনাতে। ওটার পরিবেশটা অন্যরকম, এত সুন্দর ওয়েদার আর পরিবেশটা কেন জানি একদম গেলে নিজেকে আসলে মনের যেটা ভিতরে যে ভালো লাগাটা, সেই ভালো লাগাটা সব বাইরে প্রকাশ হয়ে যায়। আর সব থেকে বড় কথা, ওখানে একটা আল্লাহর রহমত থাকে। তো মনে হয় সব কিছুই মিলে আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আমার সব থেকে বেস্ট মনে হয়েছে। আচ্ছা, যে রাকিব তার ভালো লাগার কথা বললো, যে আসলেই স্বাভাবিক যে আমাদের মক্কা মদিনায় ওইটা আসলে কোনো কিছুর সাথে তুলনা হয় না, কখনই তুলনা হয় না। তারপর আমি একটু রাকিবের কাছে আবার জানতে চাচ্ছি যে মক্কা শরীফ বাদে তুমি এই পর্যন্ত যেসব জায়গায় ঘুরছো আমাদের বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে, তো এগুলোর মধ্যে তোমার সবচেয়ে বেশি কোনটা ভালো লাগছে অ্যাজ এ দর্শনীয় স্থান হিসাবে? আচ্ছা, আসলে আমি বাংলাদেশ বাইরেও 3টি দেশে ঘুরতে পেরেছি। প্রথম তো বললামই সৌদি আরব, দ্বিতীয়ত ইন্ডিয়া, আমার ইন্ডিয়া ফার্স্টে যাওয়া হয়, আর তৃতীয়ত হচ্ছে আমি রিসেন্টলি গিয়েছি থাইল্যান্ডে, ব্যাংকক। এই 3টি দেশ ঘুরেছি। তো সব কিছুর দিক থেকে ঘোরাঘুরি যদি কেউ চিল করতে চায় তাহলে আমি বলবো যে ব্যাংকক বেস্ট। ওকে, ব্যাংকক বেস্ট। ওকে, ধন্যবাদ রাকিব, অসংখ্য ধন্যবাদ। এখন আমি রাকিবের কাছে জানতে চাচ্ছি যে তুমি এই যে এই পর্যন্ত যেসব জায়গায় ঘুরছো আর কি, বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে, এর মধ্যে তুমি সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছো কোন জায়গায়? অ্যাজ এ ভিজিটর হিসেবে বাংলাদেশের বাইরে গেলে তো সবার মনে একটু কি বলে নার্ভাসনেস কাজ করে। আমার মনে হয় প্রথম যখন নার্ভাসটা ছিলাম এয়ারপোর্ট থেকে যাওয়ার পর অন্যান্য এয়ারপোর্টে যখন যাই অন্য দেশের, তখন আর ওই নার্ভাসনেসটা কাজ করে না। পরবর্তী দেখা যায় যে ভাষাগত যে সমস্যাটা থাকে, পরে এটা আর কোনো সমস্যা মনে হয় না, একটা সময় এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। তো ওই ভাষাগত সমস্যাটা নিয়ে আমি ফার্স্টে নার্ভাস ছিলাম, পরে এটা আমার কাছে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, পরে এটা কোনো প্রবলেম হয় নাই। আসলে বিব্রতকর অবস্থায় পড়েছিলাম একবার মক্কাতে, যখন আমি মক্কায় উমরা করতে যাই। তো উমরা করার সময়, তওয়াফ করার সময়, তো আমি একটা ফ্রড ব্যক্তির কাছে পড়ে যাই। এটা হচ্ছে আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স। কিন্তু ব্যক্তিরা আমাকে আসলে এরকমভাবে করতে পারে নাই, ক্ষতি করতে পারে নাই। সেটাও তওয়াফ করতে অবস্থায় আমি একজনকে দেখতে পাই, সে একজন ভারতীয় নাগরিক ছিল। তো যাই হোক, আমি সেই এক্সপিরিয়েন্সটা আমি পরে বলবো বিস্তারিত। অসংখ্য ধন্যবাদ রাকিবকে। আসলে রাকিব যেটা ফার্স্টে বললো যে একটা অনেক সমস্যার সম্মুখীন যখন হয় ট্যুরে গেলে, বিশেষ করে এয়ারপোর্টের কথাটাও যেটা বললো, আর বলছে আমাদের দেশে, এটা আমার বেলাও এরকম একটা হয়েছে। কারণ আমিও, আমার মনে আছে যখন আমি
সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ট্যুরে যাই, প্রথম যখন বাংলাদেশ ইমিগ্রেশন আমি ক্রস করি, আমাকে প্রচুর জেরা করছে, প্রচুর। হ্যাঁ, আপনি কি করেন, কোথায় থাকেন, আপনি কেন যাচ্ছেন সিঙ্গাপুরে, ওইখান থেকে কি আবার কম্বোডিয়া চলে যাবেন কিনা। তখন আমি বললাম যে ভাই, মানে অফিসার বললাম যে ভাই, সিঙ্গাপুর থেকে কেউ কি কম্বোডিয়া যায় নাকি কম্বোডিয়া থেকে সিঙ্গাপুর যায়? তো অনেক জেরা করে আর কি। এই জিনিসটা আসলে অড, এটা আমরা জানি যারা আমাদের প্রবাসী ভাই বা বোনরা যারা আছেন, এরা যখন বাংলাদেশের ইমিগ্রেশন অনেক ভেজাল করে, অনেক ডিস্টার্ব করে। তো এই ব্যাপারগুলো যদি সরকার একটু ভালো মতন একটু যদি দেখে, আমার মনে হয় তাহলে আমাদের যে ভাই বোনগুলো আছে, প্রবাসী ভাই বোনরা, এরা এই হ্যারাসমেন্টটা একটু কম হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টা আমি বলে নিই। বাংলাদেশ এয়ারপোর্টে এই বিষয়গুলো সম্মুখীন প্রায় মানুষ হয়, মানে আমি যেটা দেখেছি আর কি। রিসেন্টলি আমি যখন ব্যাংককে যাই, সেই আমার পাশে একজন ছিল, তারও ইমিগ্রেশন ক্রস করার সময় সে এরকম সমস্যার সম্মুখীন হয়। সে আসলে ওই ব্যবসায়ী হিসেবে সে ট্রাভেল করছিল, তো তার প্রয়োজনীয় কাগজপত্র মানে খুব যাচাই বাছাই করছিল আর কি বাংলাদেশ এয়ারপোর্টে। তো এই বিষয়গুলো একটু মানে সবাই একটু খেয়াল করবেন বিষয়গুলো। আর এই বাংলাদেশ এয়ারপোর্ট পার হওয়ার পরে মোটামুটি আমি থাইল্যান্ড বা সৌদি আরবের কোনো সমস্যার সম্মুখীন হইনি। ইন্ডিয়াতে একবার একটা সমস্যা হয়েছিল, আমি সেটা কলকাতা এয়ারপোর্টে। আচ্ছা। সেই কলকাতা এয়ারপোর্টে আমি যখন মানে ইমিগ্রেশনে যাই, তো আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কোন হোটেলে উঠবেন। আসলে আমরা যখন একটা অ্যাজ এ ভিজিটর যাই, আমাদের মধ্যে সবারই এই থাকে যে আমি হয়তো বা কলকাতায় যেয়ে আমি হোটেলে উঠব। এই ভুলটা আসলে এরকম কেউ করবেন না আমার মতো। তখন আমি করেছিলাম কি, মানে আমার ইমিগ্রেশন আমি মানে বলতে পারি না যে আমি কোন হোটেল উঠবো। আসলে এটা হোটেল আসলে বলাটা খুব ইম্পর্টেন্ট না। আপনি যখন কলকাতায় যাবেন অ্যাজ এ মানে ভিজিটর বা এজ এ ট্রাভেলার হিসেবে আপনি কিন্তু খোঁজ করবেন যে কোন হোটেলটা ভালো। তো সেক্ষেত্রে আমি আসলে উল্লেখ করি নাই। তখন তারা আমাকে এটা অনেক জেরা করেছিল যে কোন হোটেল উঠবেন, হোটেল আপনি বলতে না পারলে আপনাকে ইমিগ্রেশনে ক্রস করতে দেওয়া হবে না, এই সেই। পরে একজন ভালো কাস্টমার অফিসার ছিল, সে আবার আমাকে এটাকে বললো যে আপনি একটা হোটেলের নাম, সে একটা বলে দিল যে অমুক হোটেলের নাম বলেন। তো আমি বলে আসলে আমি ওখান থেকে ক্রস হয়ে চলে যাই। ধন্যবাদ রাকিবকে, সুন্দর একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলো। আসলে এরকম আমাদের জীবনে কিন্তু অনেকের সাথে এরকম অভিজ্ঞতা আছে আর কি। তো এইগুলোই জাস্ট আপনাদের সাথে শেয়ার করা আর কি। তো আমি এখন রাকিবের কাছে জানতে চাচ্ছি, যেহেতু তুমি অনেক জায়গায় ঘুরছো, মোটামুটি বাংলাদেশে ঘুরছো, বাংলাদেশের বাইরে ঘুরছো, তো আমি জানতে চাচ্ছি যে তোমার কাছে সবচেয়ে বেশি ভালো খাবার কোনটা লাগছে, অথবা খাবার নিয়ে কি কোনো ভালো কোনো স্মৃতি তোমার কাছে আছে কিনা? অ্যাজ এ বাঙালি হিসেবে তো আমরা খাবারটাই বেশি পছন্দ করি। তো খাবারের লিস্ট বলতে গেলে শেষ করা যাবে না। বিভিন্ন দেশে খাবার আমি টেস্ট করেছি, সবই ভালো লাগার মতোই। তো স্পেসিফিক বলতে গেলে আমি বেশি ভালো লেগেছে সৌদির যে একটা আমি খেয়েছিলাম ওখানে, আলবাইক থেকে ফ্রাইড চিকেন। আচ্ছা আচ্ছা। আর ওখানের অ্যারাবিয়ান যে থাকে শর্মা, মানে আমার খুবই ভালো লেগেছিল। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমারও এরকম ছোটোখাটো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আমি যখন থাইল্যান্ডে ছিলাম, প্রায় 10 দিন হয়ে গেছিলো, এরকম যে ভাতের যে একটা খাবারের স্বাদ সেটা পাই নাই। হ্যাঁ, যেদিন আমি ঢাকা থেকে সিঙ্গাপুর যাচ্ছিলাম, এই সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ট্রিপে, তো সেদিন আমার মনে আছে, সেদিন আমার আম্মা আমাকে মুরগির মাংস দিয়ে খাওয়াই দিতেছিল আর কি। তো আমি খুব তাড়াহুড়া করতেছিলাম যে আমার ফ্লাইট 10টায়, আমার এখন 7:30 বাজে চলে যেতে হবে। তো আম্মা আমার কি করছে, তাড়াহুড়ার মধ্যে আমার 2 নলা 3 নলা খাওয়াই দিছে। তো ওই খাওয়াটাই ছিল। পরে আমি চলে যাওয়ার পরে সিঙ্গাপুর গেলাম, ওইখানে ভাতের হোটেল ওইভাবে পাইছি, মানে ওইরকমভাবে মন মতন খাবার পাইনি। পরে আমার মনে আছে 10 দিন যখন আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডে যখন গেলাম, থাইল্যান্ডে যাওয়ার পরে ব্যাংককে একটা হোটেলে গিয়ে বাংলা খাবার, ওই মুরগির মাংস দেখে আমার কান্দা এসে পড়ছে। আমি দেখে কাইন্দা দিছি, একবার খাওয়া অবস্থায় কাইন্দা দিছি যে আরে 10 দিন আগে তো আম্মা আমার খাওয়াইতেছিল, আমি তাড়াহুড়া খাইতে পারি না, আর আছে আমার মুরগি জুটছে 10 দিন পরে জুটছে। হ্যাঁ, তো বিদেশে গেলে এরকম হয় যে খাবার নিয়ে অনেক সময় আমরা একটা বিব্রতকর পরিস্থিতি পড়ি, যেহেতু আমরা বাঙালি, আমরা ভাত, মাংস, মুরগির মাংস এগুলোই খুঁজি, তো এগুলো একটু সমস্যা হয় আর কি। তো যাই হোক, হ্যাঁ, তো এইটা আমি একটা কথা বলতে চাই, যারা থাইল্যান্ডে যাবেন, থাইল্যান্ডে বা চায়নাতে যারা যাবেন, মানে এই জিনিসটা সবারই বেশিরভাগ সম্মুখীন হতে হয়। হালাল ফুড যেটা, এটা একটু খেয়াল করে দেখে খাবেন, কারণ থাইল্যান্ডে কিন্তু এই হালাল ফুডটা সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল না। অবশ্যই গায়ের মধ্যে হালাল লেখাটা দেখে খাবেন। আর যদি বাঙালি হোটেল থাকে, ওখানে তো হালাল থাকবেই। আলহামদুলিল্লাহ, আমি থাইল্যান্ডে, ব্যাংককে আমি বাঙালি হোটেলে খেয়েছি, খাবারও ভালো। কিন্তু আসলে বাসার খাবার আর বাইরের খাবার আপনি যতই বলেন,
রাইট, তৃপ্তি এটা একটা কিন্তু- ফ্যাক্ট রাখি, এটা একটা ফ্যাক্ট এর জন্য এই বাসার হালাল খাবারের সাথে মানে বাইরে খাবার তোমার কোনো যা হয় না। প্রশ্নগুলো করি ঘুরে ফিরে আমার স্মৃতিগুলো মনে পড়েছে। হ্যাঁ, যে যেমন এই যে তুমি যে বললে না যে হালাল বা হারামের এই ব্যাপারটা হইতেছে কি, তোমার তুমি তো জানো যে থাইল্যান্ড থেকে যখন এয়ারপোর্ট থেকে নামে, হ্যাঁ, সুবর্ণ ভূমি এয়ারপোর্ট থেকে নামার পরে ওখানে ওদের একটা একটা মানে একটা ফুড চেইন আছে ভিতরে, হ্যাঁ, ভিতরে যে ওইখানে তুমি একটা টিকিট কাটবা, কার্ড দিবে, ওই কার্ডটা তুমি ফুড চেইন আছে ওখানে তুমি বিভিন্ন অর্ডার দিয়ে খাবার খাইতে পারো। তো আমার খুব তাড়াহুড়া ছিল, তো আমি পাতায় যাবো, বাসের জন্য ওয়েট করতেছি, বাস বলছে আধা ঘন্টা পর যাবে। তো আমি বললাম যে ফুড চেইনে ঢুকি কিছু খাবার অর্ডার দিই। আর একজনের ঢুকছি, ঢোকার পরে চিকেন ফ্রাইড গুলা যেগুলো আছে, হ্যাঁ, যে চিকেন বল যেটা আমরা Chicken ball। চিকেন বল সাজায় রাখছে। তো আমাদের বাংলাদেশে মূলত চিকেন বল গুলো কিরকম হয়, মানে একটু একটু সাদা মানে একটু সাদা টাইপের, ইয়েলো টাইপের, একটু সাদা ইয়েলো হয়, বাট সুন্দর মানে ভাজা থাকে ইয়া থেকে। তো ওইরকম সাজায় রাখছে। আরেকটা হচ্ছে লাল, মানে চিকেন বলি বাট আরেকটা লাল টকটকা করে সাজায় রাখছে, স্পাইসি স্পাইসি টাইপের এটা। তো আর আমরা তো এজ এ বাঙালি হিসেবে তো চিকেন বল মানে দুইটাই চিন্তা করি। তো আমি ব্লগ করতে করতে হঠাৎ করে অর্ডার দিছি যে চিকেন বল দাও আমারে, দুই পিস, বলতে পিস না মানে স্টিক আর কি। তো সে আমারে দিতেছে, দেওয়ার পরে হঠাৎ করে না আমার না মনে পড়লো যে এটা লাল আর এটা সাদা কেন। তখন আমি ওই লোককে জিজ্ঞেস করলাম যে ওইখানে যে জিনিসটা হচ্ছে চিকেন বল ছিল একটা, আরেকটা ছিল যেটা আমরা বাংলায় বলি যে শুকরের মাংস যেটা বলি আর কি, হ্যাঁ, পিক, পিক, ওই তো পট, হ্যাঁ, পট ওটা কি পিক বলে না? না, পিক তো হচ্ছে আমরা বলি যেটা শুকরের মাংসকে আমরা পট বলি। পট। আচ্ছা যাই হোক, ওই শুকরের মাংস আবার ওরা ইয়া করে রাখছে। আর আমি তো কনফিউজড, পরে আমি ওরা জিজ্ঞেস করতেছি যে কোনটা পিগের মাংস আর কোনটা চিকেনের মাংস। তো ও আমার যেটা পার্সেল করে দিয়েছে এটা যে শুকরের মাংস বা ওই পিগের মাংস দিচ্ছে। আমি তো রাস্তা করলাম নাউজুবিল্লাহ, এটা কি হইলো, সাথে সাথে ওরা গুলো যে চেঞ্জ করা না, আমার এইটা না, আমার ওইটা দাও, এরকম একটা অবস্থা হয়েছে আর কি থাইল্যান্ডে। আমার একটা এক্সপিরিয়েন্স বলি, মানে অনেকে নাম শুনেছেন 7-Eleven, খুব একটা ভালো একটা সুপার শপ। তো সেখানে কিন্তু আপনি যখন খাবার কিনতে যাবেন খুব কমের মধ্যে ভালো ভালো খাবার পাওয়া যায়। তো ওখানে বার্গার, তারপর স্যান্ডউইচ এরকম মানে রেডি করা বানানো থাকে। তো জাস্ট এটাকে আপনি খুলে জাস্ট গরম করলে আপনি খেতে পারবেন। তো মানে আমার একটা বার্গার দেখে এত সুন্দর মানে ভালো লাগছে যে এত সুন্দর সাজানো ছিল বার্গারটা। তো আমি এটা ফার্স্টে নিয়েছিলাম যে এটা বার্গার, আর উপরে কোনো ইংলিশ লেখা ছিল না, থাই লেখা ছিল। তো ভাগ্যিস আমি যখন পেমেন্টটা করতে যাব মনে একটা খটকা লাগলো যে আসলে এটা কি জিনিসটা, কি আসলে এটা মাংসটা কিসের মাংস। তো আমি যখন গুগল ট্রান্সলেট দিয়ে আমি সার্চ করলাম, পরে দেখি যে এটা আসলে চিকেন ছিল না, এটা ছিল পট। তো এটা একটু সাবধান দেখে নেবেন, হালাল বিষয়টা দেখে নেবেন। আর যারা সৌদিতে যাবেন বা মিডল ইস্ট যাবেন তাদের তো হালালের ব্যাপারটা তো আপনি পাবেনই, হালাল তো পাবেনই সব জায়গাতে। রাইট। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ রাকিব। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে তুমি এই পর্যন্ত যে পরিমাণ ট্যুর করছো বা ট্রাভেল করছো জায়গানে, তোমার কি কোনো এখানে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স বলতে যদি কিছু থাকে, ব্যাড এক্সপিরিয়েন্স, নট আ গুড এক্সপিরিয়েন্স, এটা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করতাম। আসলে হঠাৎ একটা সিচুয়েশন পড়ে না যে হঠাৎ করে একটা বিব্রতকর অবস্থা পড়ে গেছো বা একটা ব্যাড এক্সপিরিয়েন্সে পড়ে গেছো, এরকম আর কি। আসলে ট্যুর বলতে গেলে আপনাকে ব্যাড গুড দুটো এক্সপিরিয়েন্স আপনাকে নিতেই হবে। জীবনই তো কিন্তু আপনি এরকমই, জীবনে চলতে গেলে যেমন ব্যাড সাইড থাকবে, গুড সাইড থাকবে, এরকম ট্রাভেল করতে গেলেও আপনাকে এগুলো মানায় নিতে হবে। তো আমি আমার লাইফের ফার্স্ট যেটা ব্যাড এক্সপিরিয়েন্সটা বলি, যেটা আমার সাথে হয়েছিল, আমি যখন ফ্যামিলি নিয়ে ইন্ডিয়াতে যাই কলকাতায়, তো আমি ট্যাক্সি ড্রাইভারকে বলেছিলাম ভালো একটা হোটেলে নিয়ে যেতে। তো সে আমাকে আসলে এটা ওদের মধ্যে হয়তো কোনো প্ল্যান থাকে বা ওদের সাথে কোনো চুক্তি থাকে, হোটেল যারা মালিক ওদের সাথে চুক্তি থাকে ট্যাক্সি ড্রাইভারদের সাথে। তো ও আমার এটা হোটেলে নিয়ে গিয়েছিল, হোটেলের নামটা আমার মনে আছে কারণ যেহেতু আমার লাইফের ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স। হোটেলটার নাম ছিল হোটেল ওরিয়েন্টাল। তো ওই হোটেলে যাওয়ার পর এমনি বাইরে থেকে দেখতে খুব মানে গুড লুকিং, খুবই সুন্দর। তো রাতে যখন ঘুমাতে গেলাম, আমার লাইফের ফার্স্ট মানে আমি আসলে ছারপোকা কামড়টা কি যন্ত্রণা, ছারপোকা কামড়টা আসলে যে খেয়েছে কামড় সে বুঝবে যে আসলে এটা কেমন যন্ত্রণা। তো আমার লাইফে ওইটা মানে একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল। মানে রাত্রে আমার ওই দিনে ঘুমটা আসে নাই, আর রাত প্রায় 2টার পরে এদের যন্ত্রণা শুরু হয়েছে আমার উপরে টর্চার বলতে গেলে। মানে ছারপোকার কামড় দেখে আমার শরীর পুরো লাল হয়ে গেছে। আর এটার এমন একটা যন্ত্রণা যে আপনার মানে চুলকায়, শুধু কামড়ে জলে না, চুলকায়, আপনার শরীর চুলকাবে। তো আমি আর ওই রাত্রে ঘুমাতে পারিনি। তো পরের দিন অবশ্য আমরা হোটেলটা চেঞ্জ করেছি।
তো আমার এটা মানে লাইফের প্রথম এবং সব থেকে বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল এই ছারপোকা কামড়, তাও আবার কলকাতাতে। তো অনেক ধন্যবাদ রাকিব। আসলে ছারপোকার কথা শুনে আমার মনে পড়ছে আমাদের একটা বন্ধু আছে সুদীপ সাহা। ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে আমাদের প্রোগ্রামে ওরও একসময় গেস্ট করবো আর কি এখানে, যেহেতু ছারপোকা হিসেবে কথাটা মনে পড়ছে আর কি। হ্যাঁ, কারণ এই যে রাকিব যেটা বললো যে ছারপোকার কামড় কে খাইছে, আমি অন্তত পক্ষে খাই নাই। রাকিব যদি খাইছে ও বুঝে যে এটা টেস্ট কেমন। ওই আমার যে বন্ধু সজীব সাহা আছে ও খাইছে। হ্যাঁ, ও এক কথা, ও তো সুন্দর মানুষ, তো শরীর একটু নাদুস নদুস। হ্যাঁ, সেম তুমি যে লোকেশন বলছো কলকাতা, আমি কলকাতায় বলতেছি, কলকাতা হোটেলে যে আমার জীবনে প্রথম আমি কলকাতায় গেছি, মানে ইন্ডিয়ায় গেছি। প্রথম এক্সপিরিয়েন্স আমি, আমার দুলাভাই আসলাম ভাই এবং সজীব সাহা তিনজন গেছি। যাওয়ার পরে একটা হোটেল নিছি মোটামুটি, নেওয়ার পরে কলকাতায় ওই সেম রুমে ছিলাম। তো আমরা যেহেতু তিনজন ছিলাম, বেড ছিল একটা। তো আমার বন্ধু আর আমার ওই ভাই সজীব আর আসলাম ভাই দুজনে বেডে ছিল, আমি নিচে ফ্লোরিংয়ে ছিলাম, সমস্যা নেই। পরে রাত্রে 3টা-4টার দিকে এমন অবস্থা হয়েছে যে সজীব সাহায্যে ছিল, ওরে ছারপোকা এমনভাবে ডানে বামে সামনে পিছে এমনভাবে ওরা অ্যাটাক করছে, করার পরে ও সুন্দর মানুষটা, ওর পুরা শরীর লাল হইয়া ফুইলা টকটকা লাল আর ফুলে গেছে, ও তো চৈতা শেষ। ঠিক আছে, তো এরকম একটা এক্সপিরিয়েন্স ওকে নেক্সট একটা প্রোগ্রাম আমরা নিয়ে আসবো, কারণ ও অনেক জায়গায় ট্রাভেল করছে, নিয়ে আসবে ইনশাল্লাহ। আসলে এই এক্সপিরিয়েন্স আসলে যাদের সাথে হয়েছে তারাই আর কি বলতে পারবে যে আসলে কি কষ্ট। তো এর জন্যই বললাম যে দর্শক দেখেন আপনাদের এই যে এক্সপিরিয়েন্সগুলো, হ্যাঁ, যে আপনাদের সাথে কিন্তু এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে আমরা জানি। তো এরকম এক্সপিরিয়েন্স বা এরকম গল্প বলার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রামে আসতে হবে এবং আপনাদের এই গল্পগুলো আমাদেরকে বলতে হবে, যাতে আমাদের সাথে যে দর্শকগুলো আছে তাদেরকে যাতে আমরা এটা শোনাতে পারি আর কি। তো বন্ধুরা, আমরা এখন আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে পড়েছি, যেহেতু এটা আমাদের প্রথম প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। এবং আমাদের গেস্ট রাকিব খান, অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের প্রথম প্রোগ্রামে সাই দিয়েছেন এবং বিশেষ অতিথি হিসেবে এসেছেন। এবং আমাদের এই প্রোগ্রামটি পর্ব হিসেবে চলমান থাকবে এবং এখানে আমাদের অনেক বন্ধু বান্ধব বা পরিচিত মুখ যারা, তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো এবং আমাদের হচ্ছে যে আমাদের যে বাস্তব জীবনের থেকে অভিজ্ঞতাটা তাদের থেকে আমরা শুনবো। তো আমি রাকিবের কাছে জানতে চাচ্ছিলাম আরেকটা, যে তুমি তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ঘুরছো, অনেক কিছু দেখছো, তুমি যদি এই ট্রাভেলিংয়ের ভালো আর মন্দ দিকগুলো যদি একটু বলতা আমাদের দর্শকদের উদ্দেশ্যে, ভালো এবং মন্দ। আসলে ট্রাভেলিংয়ের ভালো দিক ছাড়া আমি তো মন্দ দিক দেখি না খুব একটা। গুড, আমি এরকম একটা আশা করছিলাম যে অ্যাজ এ ট্রাভেলার হিসেবে যে একজন ভালো প্রকৃত ট্রাভেলার সে কখনো মন্দ দিক খুঁজে পায় না। আর ভালো দিকগুলো যদি একটু তুমি আমাদের দর্শকদের বলতা, যে এখানে আমি কেন বলতেছি তোমাকে, হয়তো তুমি ট্রাভেল করো, আমিও ট্রাভেল করি, কিন্তু এখানে আমাদের অনেক দর্শকদের মধ্যে অনেকেই আছেন যাদের হয়তো বা অনেক টাকা পয়সা আছে বা অনেক ভালো একটা অবস্থা আছে, বাট তাদের সেই সময়টা নাই, বা একটা মেন্টালি রিফ্রেশমেন্টের যে ব্যাপারটা থাকে সেটা হয়তো বা থাকার সত্ত্বেও নাই, বাট সে তার মন করে থাকে যে আমি যদি এরকম একটা ফ্রিডম পাইতাম, ঘুরতে যেতে পারতাম। তো এর জন্যই তোমাকে একটু বলা যে ট্রাভেলের যে ভালো দিকগুলো আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতাম। আসলে ট্রাভেলের ভালো দিক বলে শেষ করা যাবে না। এখন যদি বেছে বেছে কিছু ভালো দিক বলা লাগে তাহলে আমি বলতে চাই, প্রথমত আপনি একটা নতুন জায়গায় গেলে আপনি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। মানুষ একটা পরিবেশে থেকে বা এক জায়গা থেকে বেশি দূর তার মন মানসিকতা বা তার অভিজ্ঞতা কিন্তু বিকশিত করতে পারে না। আপনি যখন ট্রাভেল করবেন আপনার মন মানসিকতা অন্যরকমভাবে পরিবর্তন হবে, রাইট, আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনি অনেক কিছু জানতে পারবেন। যেমন আপনি বিভিন্ন দেশের বিভিন্ন খাবার বা খাবারের যেটা টেস্ট এটা সম্পর্কে জানতে পারবেন। তারপরে বিভিন্ন দেশের দর্শনীয় স্থানগুলো আপনি দেখতে পারবেন, জানতে পারবেন। আপনি ইউটিউবে বসে বসে দেখা বা ফেসবুকে দেখা আর সরাসরি দেখা, চোখের সামনে দেখা। আমি যখন চোখের সামনে মক্কা মদিনা যখন দেখেছি, আসলে এটা আমি অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে একটা জিনিস সরাসরি দেখা আর আপনি মোবাইলের মধ্যে দেখা বহুত পার্থক্য। এটা এক্সাম্পল দেওয়া যে আপনি একটা মোবাইলে একটা মুভি দেখা আর একদম হল স্ক্রিনে আপনার মুভি দেখা, দুইটা কিন্তু একটা পার্থক্য আছে, এটা আপনি বুঝতে পারবেন। এই তো। আর সব থেকে বড় জিনিস কি, আপনি যে রিফ্রেশমেন্টটা পাবেন মানে ট্রাভেলিংয়ে করতে গেলে বা ট্রাভেল করতে গেলে, এটা আসলে বাসায় বসে আপনি ওইভাবে টাইম পাস করে ওটা পাবেন না। আর খারাপ দিক যেহেতু বলতে চাই না আর এরকম পাইও না বলাটা, খারাপ দিক বলতে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করে আপনাকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, সেটা ফ্যামিলির দিকে হোক, নিজের ক্যারিয়ার দিকে হোক, একটু ওই দিক থেকে একটু স্যাক্রিফাইস করে আপনাকে ট্রাভেলটা করতে হবে। এই
আর আমি ওরকম খারাপ একটা জিনিস আমি ইন্টারফেয়ার করি, যেটা হচ্ছে তোমার ট্রাভেলের ক্ষেত্রে অবশ্যই তোমার ফ্যামিলির সাপোর্ট তো অবশ্যই আছে, বিশেষ করে তোমার ওয়াইফের। কারণ এটা যদি আমরা এখন না বলি, পরবর্তীতে কিন্তু বিভিন্ন ট্যুরে যেতে পারবো না। এটা আমার বেলাও প্রযোজ্য। অবশ্যই আমাদের ট্যুর করতে গেলে অবশ্যই আমাদের ফ্যামিলির যে সাপোর্টটা, আমাদের 100% একটা ফ্যামিলি সাপোর্ট পাই। বিশেষ করে আমাদের ওয়াইফ আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করে আলহামদুলিল্লাহ। রাকিবের বেলাও করে, আমার বেলাও করে। তো এইটাই আর কি। তো রাকিব, আমার আরেকটা আমি একটু বলবো। আচ্ছা আচ্ছা, আমি একটু বলতে চাই, আসলে এটা আমার ক্ষেত্রে হয়, অন্য কারো ক্ষেত্রে হয় কিনা জানি না। ও আচ্ছা, মানে আমি যখন মানে ট্রাভেলিং এ যাই ঢাকার বাইরে, অনেক সময় আমি আমার ফ্যামিলিকে বলি না, আসলে এটা ঠিক না। তারপর আমি বলি না কারণ আমি পরিস্থিতির শিকার। বলতে গেলে হয়তো বা তারা ওইভাবে প্রিপারেশন নিতে দিবে না। তো আমি হুট করে চলে যাই আমার ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ড তো আলামিন, ওর সাথে যাই, আবার ওয়ান ডে ট্যুর করে আবার চলে আসি। পরে যে 3 দিন পরে যখন ফেসবুকে পোস্ট দিই বা ইউটিউবে দিই, তখন দেখতে পারি যে আসলে আমরা ঘুরতে গিয়েছিলাম। এমনিতে আমার ফ্যামিলি আমাকে আসলে সাপোর্ট দেয়, সাপোর্ট না দিলে তো আমি আসলে দেশের বাইরে ভাবে যেতে পারতাম না। এই রিসেন্টলি আবার যাবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও আমাদের এই প্রোগ্রামে এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটা হচ্ছে আলু ভাইয়ের সাথে ঘুরে বেড়াই গল্প বলি আমাদের যে প্রোগ্রামটা। তো যাই হোক, আসলে ট্রাভেলিং করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইসও করতে হয় এবং ছাড়ও দিতে হয়। কারণ আপনি ছাড় না দিলে, স্যাক্রিফাইস না করলে তো আপনি ওই ট্রাভেলের মজাটা পাবেন না। হ্যাঁ, তো এরকম আমাদের বেলাও হয়, আমাদের ফ্যামিলিও আমাদের যথেষ্ট স্যাক্রিফাই করে, সব দিক দিয়েই করে। তো আরেকটা মন্দ দিক যেটা বললাম, যে ট্রাভেল করতে গেলে কিন্তু রাকিব, এটা হচ্ছে অনেক কোটি কোটি টাকা লাগে না। তুমি কি বলো? মানে আমি বিশ্বাস করি যে একটা ট্রাভেল করতে গেলে কোটি কোটি টাকা লাগে না। ট্রাভেল করতে গেলে একটা মন মানসিকতা লাগে, ইচ্ছা লাগে, একটা ভ্রমণ পিপাসু মানুষের অনেকের টাকা আছে কিন্তু ট্রাভেল করতে পারে না। আমি আমার জীবনে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলি যে আমার এরকম অনেক পরিচিত মানুষ আছে যাদেরকে আমি দেখছি রাকিব, যে এদের কাছে অনেক টাকা আছে, লাখ লাখ টাকা আছে, বাট এদের যে ঘোরার যে একটা আনন্দ বা মজা, এই ফিলটা তাদের মধ্যে নাই। তারা যে ওই পাহাড়ে উঠে আমি কি করবো, মানে তারা যদি পাহাড়ের গল্প বলি, এই পাহাড়ে যায় কি করবো। তারপর আরেকটা যদি তারা ওই যে কক্সবাজার যেমন সমুদ্র সৈকতের কথা বলি, পানি তো ঘরেও আছে, হ্যাঁ নদীও আছে, আবার সমুদ্রে যায় কি করবো। তো এই জিনিসগুলো কিন্তু তারা বুঝে না, এই ট্রাভেলের মজাগুলো বুঝে না। হ্যাঁ, তো আমি এর জন্য আমাদের দর্শকদের বলবো যে আপনারা যখন যে অবস্থায় থাকেন, একটু নিজেদেরকে, নিজের পরিবারকে একটু মেন্টালি রিফ্রেশমেন্ট হওয়ার জন্যই ট্রাভেল করা দরকার। তো আমি লাস্ট রাকিবের কাছে যাচ্ছি, আরেকটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে তোমার কি নেক্সট কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা আছে, যদি একটু বলতে আমাদের দর্শকদের। আমি নেক্সট রিসেন্টলি আবার থাইল্যান্ড যাব। থাইল্যান্ড মানে ব্যাংকক ছাড়াও থাইল্যান্ডে কয়েকটা জায়গায় যাবো। আচ্ছা, শুধু ব্যাংককে যাচ্ছে নাকি? মানে ব্যাংককে যে আর কয়েকটা জায়গা, মানে থাইল্যান্ডে কয়েকটা জায়গায় যাবো। নাম বলা যাবে নাকি? না, এটা গোপনই থাক, পরবর্তী আমি এপিসোডে হয়তো বলবো কোথায় কোথায় গিয়েছি। আর আমার কিছু কিছু জায়গা যাওয়ার খুবই ইচ্ছা, কিছু কিছু দেশ, যেমন সুইজারল্যান্ড, আমার খুবই ইচ্ছা সুইজারল্যান্ড যাওয়ার। আচ্ছা, তারপরে সুইজারল্যান্ড কি তুমি একা যাবা নাকি ওয়াইফ নিয়ে যাবা? ইচ্ছা তো আছে ওয়াইফকে নিয়ে যাওয়ার। তারপর তুর্কি, আর এর মধ্যে ইউরোপের মধ্যে আছে ফ্রান্স, আচ্ছা জার্মানি। দেখি আল্লাহ যদি তৌফিক দেয় বা আল্লাহ যদি ভাগ্যে লিখে থাকে বা রাখে, অবশ্যই যাবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ রাকিবকে। রাকিবকে যে প্রশ্নগুলো আমরা করলাম, দর্শক ও কিন্তু সুন্দরভাবে ওর মনের যে কথাগুলো কিন্তু সে আপনাদের সামনে অভিব্যক্ত করছে আর কি। তো আমরা এটাই চাই যে আমরা যে আমাদের যে ট্রাভেলের যে হিস্টোরিগুলো থাকে, গল্পগুলো থাকে, ভালো মন্দগুলো থাকে, তো আমাদের জীবনের যে অংশ থাকে, একটা ট্রাভেলের একটা অংশ থাকে, তো এই জিনিসগুলো আমরা বলতে চাই। কারণ আমরা অনেক সময় বলতে চাই কিন্তু আমরা বলার কোনো স্কোপ পাই না। তো আমি আপনাদের সরাসরি বলতেছি, যারা আমাদের এখানে দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, এখানে আপনি নিজেও ইনভাইটেড থাকবেন। যদি আপনি চান যে হ্যাঁ ভাই আমি নিজেও বলতে চাই, এই গল্পগুলো আমি শেয়ার করতে চাই, যদি আপনিও শেয়ার করতে চান, আপনাদেরকে আমার পক্ষ থেকে দাওয়াত রইল। আপনারা আমাকে নক করবেন পার্সোনালি, আমি আপনাদেরকে ইনশাল্লাহ আজ না হোক পরবর্তী যে কোনো প্রোগ্রামে আমি আপনাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং আপনার গল্পগুলো আমরা মানুষকে শোনাবো এবং আমি নিজেও শুনবো। তো
তো রাকিব, আমি সর্বশেষ আমার প্রোগ্রাম একবারে শেষ পর্যায়ে, আমি একটু জানতে চাই তুমি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলতে, যেহেতু আমাদের প্রোগ্রামটাই হচ্ছে ঘুরে বেড়াই গল্প বলি আলু ভাইয়ের সাথে, তো সেই ক্ষেত্রে তুমি যদি লাস্ট আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতাম। শুধু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এতটুকু কথা, প্রোগ্রামটার সময় তো খুবই সীমিত। সীমিত সময়ের মধ্যে লাইফের সব জায়গায় আপনি যে ট্রাভেলগুলো করেছেন, লাইফের অংশটুকু, ছোট অংশটুকু হোক, আপনি এই ছোট সময়ের মধ্যে আপনি বলে শেষ করতে পারবেন না। তারপর এতটুকু বলতে চাই, আসলে দর্শকরা আপনারা বেশি বেশি ট্রাভেল করেন, ঘুরেন। আর জীবনটা খুবই সীমিত, লাইফটা খুবই ছোট, তো ছোট সময়টুকু আপনি উপভোগ করেন। জীবন একটা পর্যায়ে যাওয়ার পর মনের মধ্যে একটা আক্ষেপ থেকে যাবে যে আসলে আমি কি করলাম, এত ইনকাম করলাম কিন্তু আসলে আমি আমার নিজেকে সময় দিতে পারলাম না। নিজেকে সময় দেন, ফ্যামিলিকে সময় দেন, ফ্যামিলি নিয়ে একটু মনটা রিফ্রেশ করে আসুন, ট্রাভেলিং করে দেখবেন যে সব কিছু ভালো লাগে। নিজের আক্ষেপটা অন্তত বলতে পারবেন না একটা জীবনের শেষ প্রান্তে এসে যে আসলে আমি কিছুই দেখতে পারলাম, এটা বলতে পারবেন না। তখন নিজেকে একটু অন্যভাবে প্রেজেন্ট করতে পারবেন। রাইট। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আমাদের এই ভিডিওটি দেখেছেন, এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে বিশেষ অতিথি রাকিব খানকে, যে তিনি তার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং তার এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ রাকিব। বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, যদি আমাদের এই প্রোগ্রামটা আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আপনি এখন যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব বাটন প্লাস ফলো বাটন, অবশ্যই এই দুটিতে ক্লিক করে আপনি আমাদের সাথে এঙ্গেজ থাকেন। যখনই আমরা প্রোগ্রামগুলো করব তখনই আপনি দেখতে পারবেন, এবং এরকম ভালো লাগার মুহূর্তগুলো আপনারা আমাদের সাথে চাইলে শেয়ার করতে পারেন, এবং আমরাও আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, ঘুরে বেড়াই গল্প বলি আলু ভাইয়ের সাথে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।